আছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে অনেকগুলো বিষয় ঘটেছে, সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে নানান গুঞ্জন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চট্টগ্রাম সফর করেছেন, নিজের বসতভিটায় গিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, চট্টগ্রাম বন্দরে গিয়েছেন এবং সেখানে তিনি ওই সেভেন সিস্টার নেপাল ভুটান সম্পর্কে বাংলাদেশের যে সমুদ্র বন্দর সেটা নিয়ে কি সুবিধা হতে পারে সে বিষয়ে কথা বলেছেন। এছাড়াও আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে নানান কথা হচ্ছে। বগুড়ায় উদীচীর অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে হামলা, উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ এবং কেউ কেউ আবার আশঙ্কা করছেন যে মাহফুজ আলম সাহেব বিভিন্ন সময় জামাত শিবিরের বিরুদ্ধে দুই একটা পোস্ট করেন, সেই জন্য হয়তো তারা আক্রমণাত্মক হয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন, এটা শিক্ষক সমিতি করেছে। গত রাতে আশুলিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধীদের মধ্যে বিরোধ এবং ৮ জন আহত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিষয়টি এখন খুব আলোচনায়। এটা এক ধরনের, অনেকে মনে করছেন যে বৈষম্যের শিকার হয়েছে তারা, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির নেতারা, শিবিরের নেতারা ওখানে অবস্থান করেছে সারা রাত, তারা সেখানে ছিল। পরের দিনও সেখানে ছিল, বিকেলবেলায় তারা শাহবাগ গিয়েছে এবং সেখানে গিয়ে তারা আন্দোলন করেছে। ১ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকার, সেই আলটিমেটামে বাধ্য হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণের ব্যাপারে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও সেটা চেয়েছে, তারা যমুনার সামনে যেতে চেয়েছে। তখনও ১৪৪ ধারা জারি ছিল, এখনো ১৪৪ ধারা আছে। এই বিষয়টি নিয়ে স্যার আপনার কাছে প্রথমেই একটু মন্তব্য জানতে চাই যে এটা কি এক ধরনের বৈষম্যের শিকার হয়েছে কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের ৩টি বা ৪টি ন্যায্য দাবি তারা উত্থাপন করেছে। সেই দাবিগুলো নিয়ে তারা প্রধান উপদেষ্টার দপ্তরে যেতে চেয়েছেন এবং দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, কিন্তু তাদের উপর হামলা, মামলা, নানান রকম টিয়ার গ্যাস সেল নিক্ষেপ, পুলিশের পিটানো। কিন্তু আরেকটি বৈষম্য আমরা দেখতে পাই যে নির্বিঘ্নে এনসিপি এবং ছাত্র শিবির তারা ওখানে যমুনার সামনে অবস্থান করেছিল, তখনও ৪৪ ধারা ছিল, ১৪৪ ধারা। আপনার কাছে কি মনে হচ্ছে স্যার? ধন্যবাদ। দেখুন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে দেখতে চাচ্ছি না। একটা পার্সপেক্টিভে ফেলে যদি দেখেন তাহলে কুয়েটের বিষয়টা কিন্তু অতীতের স্মৃতিতে পরিণত হয়নি। ভাইস চ্যান্সেলর, মাননীয় ভাইস চ্যান্সেলর এবং সম্মানীয় প্রো ভাইস চ্যান্সেলরকে উইথড্র করার পরেও কিন্তু আন্দোলন শেষ হয়ে যায়নি এবং এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে ওঠেনি। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র, সারা দেশের একমাত্র নারী ভাইস চ্যান্সেলর, তাকে অপসারণ করতে গিয়ে সম্মানীয় প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার মহোদয়কে অপসারণ করতে হয়েছে এবং এমন একজন ভাইস চ্যান্সেলরকে এখানে রিমুভ করতে হয়েছে যার সহোদর একমাত্র ভাই দীপান, প্রকাশক অভিজিৎ বলে যাকে আন্তর্জাতিকভাবে আলোচিত টার্গেট, যাকে হত্যা করা হয়েছে, তার বইয়ের প্রকাশক। এবং অভিজিৎ হত্যার রেফারেন্সে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট $5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করেছে। সেই বাউন্টি শেষ অব্দি কি দাঁড়িয়েছে আমরা জানি না। এইরকম একজন স্পর্শকাতর আন্তর্জাতিক উদ্দিষ্ট যেই ম্যাটার, তার সঙ্গে সম্পৃক্ত একমাত্র নারী ভাইস চ্যান্সেলর যাকে অপসারণ করা হলো, এবং তার আগে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিণী শেরিন হক, যিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনি তার সুপারিশ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কহতব্য নয় এই ধরনের বিশেষণ ব্যবহার করে তার যে সুপারিশ এবং তার যে কমিশন, তার উপর আপনার রীতিমতো চাপ প্রয়োগ করা হবে দেশব্যাপী, আপনারা সবাই জানেন। এবং সর্বশেষ এই বরিশালের ঘটনাটি নিয়ে চন্দন নন্দী, দিল্লি বেসড সাংবাদিক, তিনি কিন্তু একটা বিশাল স্টোরি তার যে নর্থ ইস্ট যে মুখপত্রটি সেখানে হাজির করেছেন, এবং প্রথম আলো আজকে বিশদ একটা বিশ্লেষণ হাজির করেছে। এবং তার ধারাবাহিকতায় খেয়াল করেন আপনার আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে এবং অনেকটা দৃষ্টি ফেরানোর প্রয়োজনই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত। আমার যে আলমামাটা, আমি যে বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষকতা করি, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে
সকালে 9টায় আমার টার্ম ফাইনাল পরীক্ষা নিতে যাওয়ার কথা। আমি প্রধান ইনভিজিলেটর, আমারই পেপার সেটি। কিন্তু হুম, আমাকে পরীক্ষা কমিটির চেয়ারম্যান জানালেন যে স্যার, এটা তো সকালবেলা আয়োজন করা যাচ্ছে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্থির অবস্থার কারণে 12টা পর্যন্ত যত পরীক্ষা আছে, ক্লাস তো বটেই, সেগুলো উপর স্থগিত করেছেন। প্রস্তাবিত করা হয়েছে। এখন সেটি আমরা 2টোর সময় নিয়ে যাব। তারপরে 1টার দিকে আমাকে জানানো হলো পরীক্ষা কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে যে 2টোর পরীক্ষাও নেওয়া যাচ্ছে না, কারণ পরিস্থিতি আচ্ছা। এখন পর্যন্ত ওইভাবে আমরা নিরাপদ আছে এটা বলা যাবে না। আমি নিজে মানে প্রফেসর আবু হাসান, তিনি ইমিডিয়েট পাস্ট সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি পরীক্ষা কমিটি সমস্ত পরীক্ষা কমিটির চেয়ারম্যান। তিনি বললেন যে আমি সোশ্যাল সায়েন্স ভবনের 11th ফ্লোরে আটকা পড়েছি, বাইরে থেকে তালা চাবি মেরে দেওয়া হয়েছে, আমি বেরোতে পারছি না। ও তো মানে বিষয়টা কোন পর্যায়ে গেছে? দেশের দি ইউনিভার্সিটি, আমার আলমা মাটা, শত বছরের পুরনো বা তার চেয়েও বেশি সময় ধরে এটি অধিষ্ঠিত, সেই বিশ্ববিদ্যালয়ে এমন এক পরিস্থিতি পড়েছে যে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় রাতের বেলা যখন ফেস করেছেন তার ছাত্রদের, তারা হুঙ্ক- ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করাতে তিনি, আমরা যা দেখেছি ফুটেজে, তিনি এক বাধা দিচ্ছেন। ধরনের হুঙ্কার এবং স্যার। একেবারে আমি নিজে আমার প্রথম বর্ষের ছাত্র বা ছাত্রী, তাকেও আপনি সম্বোধন করি। মানে কোশ্চিন কালেও কখনো আমার কোনো ছাত্র ছাত্রীকে, যেই বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস হোক, যেখানে আমি অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর ছিলাম, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদের কারণে বিশ্ববিখ্যাত এখন, সেই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে আমি কখনো আজ পর্যন্ত কাউকে তুইতকারি করি। কোন পর্যায়ে গেছে যে এই মধ্যরাতে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে এই ভাষায় কথা বলতে হয়েছে? মানে কতটা বিপন্ন বোধ করেছেন তিনি, কতটা ক্ষুব্ধ হয়েছেন, কতটা হতাশ হয়েছেন, এবং কতটা বিড়ম্বনায় পড়েছেন, খেয়াল করেন। মানে সিস্টেম্যাটিক্যালি একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই অস্থিরতা। ঢেউটি গিয়ে আছড়ে পড়ছে, এবং এটি এখানে কবে কোথায় গিয়ে শেষ হবে ডোন্ট নো। সুতরাং এই যে গুজব পত্র পল্লবিত হচ্ছে, যেমন একজন সিস্টার জেনারেলকে নিয়ে গুজব, যেটি আজকে আহ, আমাকে একদম নিশ্চিত হয়ে একজন জানান দিলেন যে তাকে অপসারণ করা হয়েছে, তাকে গৃহবন্দী করা হয়েছে। আমি তখন আমার মতো করে চেক ব্যাক করলাম, এবং একজন ব্যক্তি যার সঙ্গে এই কথা শোনার পরে 3 মিনিট আগে কথা হয়েছে, তিনি বললেন হিজ লাইভ এন্ড কিকিং, নাথিং, কিচ্ছু হয়নি এরকম। তো ধর, সবার তো এই অ্যাক্সেস অধম কলিমুল্লার মতো থাকবে না, থাকার কথাও না। এক, আর দ্বিতীয়ত আপনার আরেকটি খবর আসলো যে যমুনার আশপাশে যারা এই বিভিন্ন সাংবিধানিক পদে দায়িত্বরত আছেন, তাদের যে সরকারি বাসভবন, সেগুলোর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জামা কাপড় পরা লোকজন নাকি বলেছে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, আপনার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোবেন না। এটা আবার একটা আতঙ্ক তৈরি করেছে, এবং এমন একজনের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে সিনিয়র বিচারপতি, এবং তার স্ত্রী একজন জনকীর্তক ছিলেন, এবং সাবেক মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তার আত্মীয়তা আছে, এরকম একজন ব্যক্তি, এবং যিনি তাদের যে অ্যাসোসিয়েশন আছে তার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তো এইরকম একজন ব্যক্তির বরাত দিয়ে যখন বলা হয়, তখন তো রীতিমতো ঘাবড়ে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়। লজিক্যালি এখন স্যার যেটি তবে হয় এসব জি, ক্ষেত্রে, মার্কোসের আমলে আমরা দেখেছি যে আপনার ট্যাঙ্ক বেরিয়ে গেছে রাস্তায়, লোকজন মারা ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছে, তারপরে আপনার ট্রাক ভর্তি জামা কাপড় পরা লোকজন সঙ্গী নুচিয়ে চারদিকে তাকাচ্ছে, সেরকম কিচ্ছু নাই কিন্তু ঢাকা শহরে। আমি তো আচ্ছা, নিজে এই শহরে আচ্ছা বাস স্যার, করি, এমনি দেখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে ন্যায্য দাবি, তাদের একটা যুক্তি হচ্ছে যে আমরা কেন যেতে পারবো না, বা এনসিপি গেছে, জামাত শিবির গিয়েছে, এবং তাদের দাবিগুলো তো ন্যায্য। স্যার, আপনার কি কি মনে হচ্ছে, এগুলো কি মেনে নেওয়া উচিত বা মানা উচিত, বা এদের উপর যে আক্রমণ করা হয়েছে তারা এখন জি পথে দেখুন, বসে আছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিষয়টা যদি আমি বলি, আমি ওই বরিশাল বিশ্ববিদ্যালয়ের আপনার একাডেমিক কাউন্সিল মেম্বার, সেই জন্যই আমি কিছুটা অবগত আছি। সেখানে যে বিষয়টি, মানে সাকসেসিভ একটার পর একটা ঢেউ আন্দোলনের এসে পড়ছে, এবং এ পর্যন্ত যে কজন উপাচার্য ছিলেন তাদের প্রত্যেকের আমলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ নারী উপাচার্য তার ব্যতিক্রম নন, এবং আপনার খুব প্রায় 9,000 ছাত্রছাত্রী, তার মধ্যে 30-40 জন লোক এজিটেশনটা করছে। এখন আপনি
যেহেতু সরকার পরিচালনার দায়িত্বে আছেন, আপনার তো শক্ত অবস্থান নিতে হবে। আপনি যদি এ ধরনের যে যা দাবি করছে সঙ্গে সঙ্গে মেনে নিলেন, আবার এই রকমের ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ড তৈরি করলেন, যে কারো প্রতি বিমাতাসুলভ আচরণ করলেন, কারো প্রতি সুপুত্র আচরণ করলেন, ফলে আপনি স্ট্যান্ডার্ডটা দাঁড় করাতে পারছেন না। নৈতিক অবস্থানটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আর নিজে তিনি আমাদেরই পেশার মানুষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং তার ভাষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডবলি পুরস্কৃত। আপনার এই জোবরা এক্সপেরিমেন্ট এবং সেই সঙ্গে ব্যক্তি প্রফেসর স্যার ইউনূস। একটু দর্শকের কাছে যে প্রশ্নটা আসতেছে খালি ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের দাবিটা কি ন্যায্য কিনা বা কি করা উচিত? একটা বৈষম্য আপনি বলছেন তৈরি করা হয়েছে, তাদের ব্যাপারে যদি স্যার কিছু বলেন। দেখুন, সবগুলো বিষয় কিন্তু মেটিকুলাসলি ডিজাইন যে ছক তার অংশ। অনেকে ভাবছেন যে বোধহয় দৃষ্টি ফেরানোর জন্য এই কাজটা করা হচ্ছে, করিডোর এবং তার ইমপ্লিমেন্টেশন, তারপরে লজিস্টিক সরবরাহ, সেটা যাতে নির্বিঘ্নে ঘটে, নজর যাতে ভিন্ন হ্যাঁ, দিকে প্রবাহিত করা যায়, সেজন্যই এই ক্যামফ্লাসটা তৈরি করা আছে। আমি কিন্তু তা মনে করি না। এটা ওই হুজ্জতে বাঙ্গাল হেকমতে চীন ওই পার্সপেক্টিভে একটা ইনফারেন্স ড্র করার মতো বিষয়। হুজ্জতে আচ্ছা, এই কাজগুলো হচ্ছে না। মেটিকুলাসলি ডিজাইন যে পরিকল্পনা, তার বাস্তবায়নের অংশ হিসেবে এটি হচ্ছে এবং রাষ্ট্রটিকে অকার্যকর হিসেবে চিত্রিত করার জন্য যা যা মশলা, উপায়, উপকরণ দরকার, তার অংশ হিসেবে আমরা দেখছি এই ধরনের বিষয়গুলো মঞ্চস্থ হচ্ছে। এখন ধরুন, ব্যক্তি প্রফেসর ইউনূস নাথিং পার্সোনাল, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। আমি যখন ইয়াং লেকচারার, তখন আমার আহ, গর্ভধারিণী মা, তিনি তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমাকে। এবং বিপিএটিসি সেখানটায় একটা প্রোগ্রামে, তারপর বিভিন্ন অকেশনে তার সঙ্গে আমার দেখা হয়েছে। এবং আপনার তার যিনি ঘনিষ্ঠভাবে কাজ করতেন, তার সহকর্মী, জুনিয়র সহকর্মী অ্যাম্বাসাডার সুলতান সাহেবের কন্যা মাহিন সুলতান, তার সূত্রেও তার সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি। এবং তার দুই সহোদর প্রফেসর ইব্রাহিম এবং আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর, দুজনের সঙ্গে পরিচিত। এবং মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে তো ঘনিষ্ঠভাবে কাজ করেছি অসংখ্য অকেশনে। এই সেই পরিচিতির সূত্র ধরে আমি যেটি বলবো সেটি হচ্ছে, তার জীবনীটার অফিসিয়াল যে আপনার বয়ান, এর বাইরে আরো যে দিকগুলো আছে সেগুলো সবার সামনে আসলে তুলে ধরা দরকার। তিনি এখন ব্যক্তি প্রফেসর ইউনূস আমাদের এককভাবে ওনারশিপের মতো একটা জায়গায় নেই জাতীয় গণ্ডিতে। তিনি এখন ইন্টারন্যাশনাল অ্যাক্টর। এবং সেই ব্যক্তি ইউনূস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, সেই সময় তিনি কি করেছেন না করেছেন সেটাও পরিষ্কার হওয়া দরকার। আপনার নিশ্চয় মনে আছে, তিনি দুইবার দ্বার পরিগ্রহ করেছেন। প্রথমবার মার্কিন মুল্লুকে, এবং যখন তিনি মার্কিন মুল্লুককে পানি প্রার্থনা করেন, তখন বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তাকে ধর্মান্তরিত হতে হয়েছে। যেই নাম তিনি ধারণ করছেন আকিকা করা, এবং যার নাম দিয়ে শুরু এই ধর্মের যিনি প্রবর্তক, আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামে কিন্তু তার নাম প্রথম আদ্যক্ষর বা শব্দ। জি, জি। তাকে বৈবাহিক এই স্ট্যাটাস ধারণ করার প্রয়োজনে তার স্ত্রীর যে ধর্ম, সেই ধর্ম গ্রহণ করতে হয়েছে। অনেক সময় আমরা জানি না, দেখি না যে আপনার তখন নামটা কি ছিল স্যার? নামটা কি আপনার জানা আছে? আমি যতটুকু শুনেছি তাকে পরিবর্তন করতে হয়েছিল, এবং একটা নর্মালি যেটা হয়, একটা খ্রিস্টান নেম নিতে হয়। আপনার চীনা কালচারে সেটা আছে, বা ইংলিশ একটা নাম নিতে হয়। যেহেতু ইংরেজি ভাষাভাষী যে শব্দ যদি এটি প্রযুক্ত করে না দেওয়া যায়, তাহলে চীনা নাম উচ্চারণ করা খুব কঠিন। অনেককেই দেখা যায় ডেভিড নাম নিচ্ছেন, অনেককে দেখা যায় আপনার মাইকেল নাম নিচ্ছেন, সঙ্গে চীনা নামটাও আছে। তো এক্ষেত্রে আপনার যারা যাজক কিংবা যারা রেজিস্ট্রেশন করেছেন বিবাহ, তারা হয়তো ভালো বলতে পারবেন। নিশ্চিত না হয়ে কোনো কথা বলা ঠিক হবে ঠিক না। আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে স্যার, কিন্তু আমরা কি এই দর্শকদের যে কিছু মতামত? জি, পার্সোনাল যে প্রোফাইলটা, সেটা অবশ্যই প্রত্যেকের অবগত হওয়া দরকার।
যেমন কিছুদিন আগে আহ, একটি সূত্রে বলা হয়েছে যে মার্কিন মুলুকের প্রথম জুইশ প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বছর দুয়েক আগে তিনি তার সান ইন ল যে ধর্ম পালন করেন সেই ধর্মে অবগাহন করেছেন। এখন তার যে কার্যক্রম, তার যে পদক্ষেপগুলো উইথ রেফারেন্স টু ইসরায়েল অনেকাংশে তা সাবস্টেন্সিয়েট করে। তো জি প্রফেসর ইউনূস ফর্মালি কি ডিনাউন্স করেছেন পরে সেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে তিনি কি নিজ পিতৃপুরুষের ধর্মে ফিরে এসেছেন বা প্রত্যাবর্তন করছেন, সেটা কিন্তু আমরা পরিষ্কার ভাবে জানি না। এটা নিয়ে পরিষ্কার একটা আহ ধারণা থাকা দরকার জনমনের, কারণ এটা মুসলিম ও সংখ্যাগরিষ্ঠ একটি দেশ এবং জি ইসলামের কারণেই এটা মাশরিকে পাকিস্তান হয়েছে। মাশরিকে পাকিস্তান হওয়ার কারণেই বর্তমান বাংলাদেশ যে অবয়ব নিয়ে আছে বিশ্ব মানচিত্রে সেটি ধারণ করতে সক্ষম হয়েছে। আর জি জি ঐতিহাসিক ভাবে চট্টগ্রামের নাম হচ্ছে ইসলামাবাদ। আপনার শায়েস্তা খান যখন জয় করলেন, সেই ইসলামের যে বিজয় নিশান তিনি উড়ালেন, সেই কারণে নাম জি দিয়েছিলেন ইসলামাবাদ। সেই ইসলামাবাদ জায়গার সান অফ দ্য সয়েল, তাকে তো তার সেই ইসলামী যে মূল পরিচয় সেখানে ফিরে আসতে হবে পরিষ্কারভাবে, ক্লিয়ার টার্মসে, এবং আচারনিষ্ঠ একজন মুসলমান হিসেবে ডেমনস্ট্রেটেড হতে হবে। প্রতি জি শুক্রবার তিনি যে সামিল হন আপনার জুম্মার নামাজে, সেটা আমাদেরকে জানতে হবে, দেখতে হবে। এবং না শামিল হন কি না স্যার? শুধুমাত্র বছরে একবার ঈদের নামাজে হাজির হলেই তো চলবে না। জি না আপনি যেটা বলতে চাচ্ছেন স্যার, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ওই বৈবাহিক সূত্রের নাম পরিবর্তন করেছেন হয়তো, সেটি আমাদের জানা দরকার, এটি বলতে চাচ্ছেন? আমি যেটি বলতে চাচ্ছি যে যেই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, জি সেই দেশের স্টিয়ারিং হুইল তিনি ধরে আছেন সরকার জি প্রধান হিসেবে। আমরা কি জানি নিশ্চিতভাবে তিনি যেই ধর্মের পক্ষ থেকে রিচুয়াল প্রতিনিধিত্ব করছেন। হিসেবে একাধিক আপনার ছাগ কোরবানি দিয়ে তাকে আকিকা করা হয়েছে, যেই প্রণোদনায়, সেটি তিনি মেনটেন করছেন কিনা। কারণ ইসলামে সবকিছু ডেমনস্ট্রেবল। আপনি পার্সোনাল ওই যে চ্যাপেলে গিয়ে উপাসনা করার মতো ধর্ম কিন্তু ইসলাম না। এই বিষয়গুলো সামনে কিন্তু ফরফ্রন্টে চলে আসবে সঙ্গত কারণেই, কারণ নারী কমিশনের রিপোর্ট নিয়ে হইচই শুরু হয়েছে। খেয়াল করেন, হেফাজতে ইসলাম, আপনার ইসলামী আন্দোলন, জামাতে ইসলামী সবাই কিন্তু প্রকাশ্য স্ট্যান্ড নিয়েছে। কর্তব্য নয় এই ধরনের বিশেষণ ব্যবহার করা হয়েছে। আবার এমন একজন ব্যক্তির সহধর্মিণী যিনি আচ্ছা স্যার, এটা একটু ক্লিয়ার করেন তো স্যার। এই যে জাফরুল্লাহ সাহেব, আমাদের প্রয়াত জাফরুল্লাহ সাহেব, আমাদের অত্যন্ত খ্যাতিমান একজন মানুষ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তার স্ত্রী হচ্ছেন নাসরিন হক। তিনি হচ্ছেন ওই নো কমিশন। নো 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 তার স্ত্রী হচ্ছেন শিরিন হক। শিরিন হক, শিরিন শিরিন হক। হকের সহদরা কনিষ্ঠ কনিষ্ঠ যিনি ভগিনী, তার নাম হচ্ছে নাসরিন হক। তাকেও নাসরিন হক। রহস্যজনক ভাবে হত্যা করা হয়েছে। এটা এখন পর্যন্ত হ্যাঁ, কোনো কুল কিনারা আমরা পাইনি। সেটা জানি, সেটা জানি। তাহলে শিরিন হক হচ্ছেন আমাদের জাফরুল্লাহ সাহেবের স্ত্রী। জি, এবং তিনি আমাদের নারী শিরিন বিষয়ক যে সংস্কার কমিশন সেটির চেয়ার, চেয়ারম্যান, তো তাকে এবং এত নারী অপমান করা নারী হলো পক্ষের এত। অন্যতম তিনি নারী পক্ষের অন্যতম প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিরিন হক। জি, এটা অনেকে জানে না স্যার, এটা তো অনেকে জানে না। এবং তাকে যেভাবে অপমান করা হয়েছে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে এবং ইসলামী অন্যান্য সংগঠন থেকে, শিরিন হককে যেভাবে নাজেহাল করা হয়েছে এবং কি কি যেন বলেছে, সেগুলো আমি উচ্চারণ করতে চাই না, আপনি উচ্চারণ কর্তব্য না। করেননি। জি জি জি, সেগুলো উচ্চারণ করতে চাই না, কিন্তু এই যে একজন বিজ্ঞ মানুষের, আমাদের তার সহধর্মিণী, তিনিও একজন প্রতিষ্ঠিত মানুষ, তাকে এইভাবে অপমান করা, এটা আসলে ন্যাক্কারজনক ঘটনা। এবং যারা করেছে তারাও এবং বিষয়টা জি তারই ধারাবাহিকতায় প্রফেসর ডক্টর সুচিতা শর্মী, আমাদের সর্বজন জি শ্রদ্ধেয় শিক্ষক, বাংলা একাডেমির জি যিনি সভাপতি, প্রফেসর আবুল কাশেম জি ফজল হকের বিদুষী কন্যা, তাকে খুব জি আনসিরিমনিয়াসলি অন্যের আপনার শর্টকামিংস এর কারণে তাকে অপসারণ করা হয়েছে। এটা এটা হচ্ছে যে আপনি এক ধরনের যা কিছু দাবি করবেন, আহ, সব ঠিক আছে, আমরা মেনে নিলাম, ওই ধারাবাহিকতা করা হয়েছে। এবং এটি আমাদের যেটাকে আমরা বলি নারীর এম্পাওয়ারমেন্ট, তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, যেটা বর্তমান সরকারের, বিশেষ করে যেই সরকারের প্রধান প্রফেসর নোবেল লরেট ইউনুস, তার কাছ থেকে কোনো অবস্থায় এটি এক্সপেক্টেড আশা নয়। করা যায়। এই কারণে জি যে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছেন যৌথভাবে।
গ্রামীণ ব্যাংকের সঙ্গে, গ্রামীণ ব্যাংককে কেন ক্রেডেন্স দেওয়া হয়েছে? নারী এম্পাওয়ারমেন্টের রাইট। ক্ষেত্রে তার জি, অবদানের জি, জন্য। জি, জি, জি। এখন সেই এম্পাওয়ার হওয়ার যে দৃষ্টান্তটা একমাত্র দৃষ্টান্ত ছিল এই পাবলিক জি। আপনার ইউনিভার্সিটি বা টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরে, তার প্রতি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। এখন কি বার্তা দিলেন আপনি? খেয়াল করেন। জি, 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 জি। তার মানে হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আপনি নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ব্যাংক দুটোর জন্যই একসাথে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন এবং এখন বর্তমান আপনি যে কথা বলতে চাচ্ছেন বাংলাদেশের নারীরা এতভাবে সংজ্ঞায়িত হচ্ছে বাজেভাবে, যেটি আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই রিজিমে কাঙ্ক্ষিত নয়। এই কথাটি তো বলতে চাচ্ছেন স্যার, ঠিক আছে। আমরা এবার Definitely. আমাদের জি, আমাদের কিছু দর্শকদের একটু মতামত স্যার একটু নিয়ে নিই। তারপর আমরা মাহফুজ আলম সাহেবের উপর যে বোতল নিক্ষেপ করা হয়েছিল সেই ব্যাপারে আমরা কথা বলবো। আপনার মতামত জানতে চাইব। জি, জাফর আহমেদ তিনি বলছেন স্বাধীন দেশে পরাধীন মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী আপনারা যদি একটু লাইভটি শেয়ার করে দেন। চ্যানেল 16 এর আজকের অতিথি আপনারা দেখতে পাচ্ছেন প্রফেসর কলিমুল্লাহ সাহেব আজমির হোমস। তিনি বলছেন বিএনপি এখনো আশা নিয়ে বসে আছে। এই উগ্রবাদীরা বিএনপিকে চান্স দেবে না। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তানভীর কায়সার গভীর রাতে এনবিআর বিলুপ্ত করা হয়েছে আইএমএফ এর প্রেসক্রিপশনে, অথচ সরকার বারবার বলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। এটা নিয়ে কলিমুল্লাহ স্যারের মন্তব্য নিন। আচ্ছা স্যার, এটা একটা ব্যাপার, এনবিআর কিন্তু বিলুপ্ত করা হয়েছে, ভালো বলেছেন তানভীর সাহেব, আপনাকে ধন্যবাদ। মদিনা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব না, ভোটের আগের রাতে 75% ভোট কেন্দ্রে আচ্ছা। এস কে আকাশ মিয়া তিনি বলছেন এখন সুশীল সমাজ বুদ্ধিজীবী কোথায়? এখন কোনো কথা বললে না কেন? জাতি জবাব চায়। ধন্যবাদ আপনাকে। তারপরে রয়েছেন রাফিয়া আক্তার। আমেরিকা এ পর্যন্ত যাদেরকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে তারা সবাই অশান্তির মূল কারণ হয়েছে সেই সকল দেশে, ইউনুসও তার মধ্যে একজন। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে দেবেন সোহেল রানা। বাংলাদেশের রাজনীতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ নাম বাংলাদেশ আওয়ামী লীগ, এত বড় তিমি আর আমার জানা মতে পুরো বাংলায় দ্বিতীয়টি আচ্ছা আছে। বাংলার রাজনৈতিক ধরন কেমন হবে আওয়ামী লীগ তার রূপরেখা দিয়েছে। ধন্যবাদ আপনাকে সোহেল রানা। ইয়ং বেঙ্গল স্যারের কাছে প্রশ্ন, ইউনুস স্যারকে কতদিন আপনারা ক্ষমতায় রেখে দেশ ধ্বংস করতে সাহায্য করবেন? ধন্যবাদ ইয়ং বাংলা আপনাকে। স্যার কি ক্ষমতায় রেখেছেন? জনগণ। আয়াতুল্লাহ আরিফ, আমি তো মনে করি এখন যে অবস্থা দেশ চালাচ্ছে তারা, এর চাইতে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে সেনাবাহিনীর অধীনে ১ বছরের মধ্যে একটি স্বাধীন সুষ্ঠু নির্বাচন আয়োজনের বাস্তবায়ন করা সম্ভব, তাছাড়া কোনো পথ খোলা নেই। অনেকে অনেক কথা বলছেন। মোহাম্মদ আলী, দুঃখজনক ২০২৫ সালে এসে দালালদের হাতে রাজাকাররা দেশ চালাচ্ছেন, সেনাবাহিনী কি করে? ধন্যবাদ মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। আমরা এখন ওই যে বোতল নিক্ষেপের ঘটনাটায় যাব, যেটি নিয়ে সারা দেশে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার মুখে আমাদের তথ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন, সেখানে তিনি কিছু কথা বলেছেন এবং সেখানে কে বা কারা তার উপর বোতল নিক্ষেপ করেছে এবং বিষয়টা নিন্দনীয়। তবে কেউ কেউ অনুমান করছেন জামাত শিবিরের বিরুদ্ধে উনি মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকেন এবং জামাত কিন্তু বা শিবির কিন্তু সেটা রিয়াক্ট করেছে, তারা সেই কথাটি মাহফুজ আলমের মুখ থেকে শুনতে চায়নি। তো এইটাও হতে পারে যে জামাত শিবিরের কেউ হয়তো তার উপর বোতল নিক্ষেপ করেছেন অথবা অন্য কেউ। এটার সুষ্ঠু তদন্ত নিশ্চয়ই হচ্ছে। স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে? বিষয়টা খুব আলোচিত এখন বাংলাদেশে। দেখুন, মাহফুজ আলম আমাদের মাননীয় উপদেষ্টা, যিনি সকল মন্ত্রণালয়ের উপদেশের দায়িত্বে নিয়োজিত ছিলেন, উপদেশ দেওয়ার দায়িত্বে, এখন সীমায়িত হয়েছেন আপনার তথ্য মন্ত্রণালয়। তিনি আন্তর্জাতিক দরবারে স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক ইন্ট্রোডিউস হয়েছেন অ্যাজ দ্য মাস্টার মাইন্ড। জি, জি। এখন যিনি মাস্টার মাইন্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন, স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন, তার আপনার হার্ড ডিস্ক বলতে পারেন, মস্তিষ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই জাতির সবচাইতে প্রাইজড পজিশন হচ্ছে জি, জি, জি। মাস্টার মাইন্ডের হার্ড ডিস্ক অর্থাৎ মস্তিষ্ক। সেই জায়গায় আপনি আমি তো ট্রল দেখলাম এক রকমে সোশ্যাল মিডিয়ামে, যে বর্জ্য পদার্থ ভরে বোতল তার মাথায় নিক্ষেপ করা হচ্ছে। এখন আচ্ছা। যিনি নিক্ষেপ করেছেন তিনি স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি ভুলে এই কাজটি করেছেন, তিনি চিন্তা ভাবনা করে কাজটি করেননি, গোলেমালে ঘটনাটা ঘটে গেছে। এখন আমাদের স্যার, তাকে কি গ্রেপ্তার করা মাননীয় হয়েছে স্যার? উপদেষ্টা তিনি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে? তাকে কি চিহ্নিত করা গেছে?
আমার জানা মতে এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে, এটা ঠিক। গ্রেপ্তার হয়েছেন কিনা আমি সর্বশেষ জানি না, হয়তো হতেও পারেন দ্য প্যাসেজ অফ টাইম। যে বিষয়টা সেটি হচ্ছে এই যে তিনি কিন্তু সিরিয়াসলি নিয়েছেন এবং সিটি স্ক্যান করেছেন, মানে কোন চান্স তো নেওয়া যাবে না। কারণ হচ্ছে তিনি অতীব মূল্যবান একজন মস্তিষ্কের অধিকারী মানুষ অবশ্যই অবশ্যই। বাংলাদেশের নিরিখে, শুধু নয় এই জি অঞ্চলের নিরিখে। কারণ অনেক সময় বাকি আছে, একটার পর একটা আনফোল্ড করবে অধ্যায়, সেগুলো আমাদের দেখতে হবে। তো সেই জন্যে তাকে যদি আপনার অক্কা পাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা তো এত দিনের যে সুদূর প্রসারী পরিকল্পনা হোমওয়ার্ক করে করা হয়েছে তা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে, সেটা তো কোনো অবস্থায় আমরা অ্যাফোর্ড করতে পারি না। তো ফলে আচ্ছা আপনার এক ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনাম বরিশাল বিশ্ববিদ্যালয় বনাম কুয়েট, এই চারটি বিশ্ববিদ্যালয়ে কি মনে করেন বিষয়ে সীমাবদ্ধ থাকবে? এটা যদি ওয়াইল্ড ফায়ারের মতো সেই ক্যালিফোর্নিয়া কিংবা ইসরায়েলের আগুনের মতো যদি ছড়িয়ে পড়ে, তাহলে জি এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। মাহফুজ আলম সাহেবের বিষয়ে কেউ কেউ বলছেন যে ওই যে জামাত শিবিরের কথাটা আমি যেটা বললাম যে সেটা লেখালেখি কারণে, আবার কেউ বলছেন তিনি আওয়ামী লীগের সমর্থক, ভিতরে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়ে তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি সেটা চাননি। আবার কেউ কেউ বলছেন আপনি যেটা বললেন মাস্টার মাইন্ডের মাথায় হার্ড ডিস্কে আঘাত করা হয়েছে সেটা নিন্দনীয়, সেটা বলছেন। এইসব বিষয় কিন্তু এখনো মানে খোলাসা করে আসলে এখন আওয়ামী লীগের পক্ষ তিনি নিয়েছেন, এটা কতটা সত্য? উনি ৭১-এর জামাতে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন, এটা আপনারা জানেন। খন্দকার ইলিয়াস বলছেন যে আমরা সাধারণ জনগণ আর গণতন্ত্র চাই না, বাংলাদেশের গণতন্ত্রে আর বিশ্বাস নাই। ধন্যবাদ আপনাকে। এখন এই বিষয়টি এটা কতটুকু সত্য, এটা কি আপনি শুনেছেন স্যার? তিনি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা করেছিলেন এক ধরনের। দেখুন, আপনার শোতে এবং এলসওয়্যার আমি বলেছি যে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে এটা কিন্তু -4 প্রক্রিয়া। -1 আওয়ামী লীগ, -2 জাতীয় পার্টি, -3 বিএনপি, -4 জামাত ইসলাম। আচ্ছা অনেকে ত্রাহি ত্রাহি রব তুলেছেন যে জামাত কনসলিডেট করছে, নো। এবং এই পুরো পরিকল্পনাটি সবার চাইতে একেবারে স্বচ্ছভাবে ধরা দিচ্ছে কিন্তু আমাদের যার মাথায় বোতল নিক্ষেপ করা হয়েছে তার মানুষ পটের পরিষ্কার ভাবে এটি আহ, স্পষ্ট। সে কারণেই তিনি কিন্তু এই বয়ানগুলো হাজির করেছেন বা করছেন বলে আমার ধারণা। আমার জানা মতে উপদেষ্টা পরিষদে একমাত্র তিনি শক্ত অবস্থান নিয়েছেন যাতে কোনো রকমের নিষেধাজ্ঞা আরোপ করা না হয়, এবং একটা কম্প্রোমাইজ ফর্মুলা আসা গেছে, আসলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি, ক্যাপ্টেন এভেন্স অবস্থায় রাখা হয়েছে বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত। বিচার কার্য শেষ হলে পরে আবার এই ব্যান উঠে যাবে, সেই রকম একটা অ্যারেঞ্জমেন্টে কিন্তু যাওয়া হয়েছে। এবং আচ্ছা ক্রেডিট গোস টু অফকোর্স আওয়ার অনারেবল অ্যাডভাইজার উইথ মিনিস্ট্রিয়াল স্ট্যাটাস মাহফুজ আলম। মাস্টার মাইন্ড। আচ্ছা স্যার, আমরা মাহফুজ আলম সাহেব থেকে এবার অন্যদিকে যাই। জাতীয় সঙ্গীতের ব্যাপারে সারা দেশব্যাপী এক ধরনের নিন্দা চলছে। জাতীয় সঙ্গীত কোথাও গাইতে দেওয়া হয় না, কোথাও গাওয়া হয় না। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সেখানেও গাওয়ার চেষ্টা করা হয়েছিল, নানান ঘটনা আমরা সেখানে দেখেছি। অনেকে বলছেন রাজু ভাস্কর্যের ওখানে গাইতে হলে রবীন্দ্রসঙ্গীত, জাতীয় সঙ্গীত গাইতে হলে সেখানে আমাদের রাজুতে আয় বলতেন যিনি, হ্যাঁ, আমাদের সমন্বয়কের অনুমতি নেওয়া হয়েছে কিনা, হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহর অনুমতি ছাড়া জাতীয় সঙ্গীত রাজু ভাস্কর্যের সামনে গাওয়াটা ঠিক হবে না। সেটি আরেকটা হচ্ছে বগুড়ায় উদীচী একটা দুঃসাহস দেখিয়েছে, তারাও বগুড়া শহীদ মিনারে সম্ভবত জাতীয় সঙ্গীত পরিবেশনের একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে তারা জড়ো হয়েছে এবং সেখানে আমাদের সমন্বয়ক এবং এনসিপির নেতারা গিয়ে, বৈষম্য বিরোধীরা গিয়ে সেটার উপর হামলা করেছে এবং উদীচীও নাকি সেখানকার সমন্বয়ক এবং বৈষম্য বিরোধীদের কাছ থেকে অনুমতি নেয়নি জাতীয় সঙ্গীত পরিবেশনের। সেই ক্ষেত্রে তারা যে হামলা করেছে, ১০ জন আহত হয়েছে। আবার আর একটা ঘটনা ঘটেছে, একটা চ্যানেল মনে হয় এটা নিউজ করেছে হামলার ঘটনাটা। আবার সেই চ্যানেলকে হুমকি দেওয়া হচ্ছে আপনারা যদি নিউজ প্রত্যাহার না করেন আপনাদের ওখানে আমরা জমায়েত ডাক দিব, সমাবেশ করব, এক ধরনের। এই বিষয়টা আপনি জাতীয় সঙ্গীতের এই অবস্থা এবং এই অবস্থায় আর কি জাতীয় সঙ্গীত পরিবেশন করা সম্ভব? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই ৯ মাসের শাসন আমলে তো হয় নাই, আগামীতে হবে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে স্যার? দেখুন, প্রক্রিয়াটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে। জি জি জি। আমার এখনো পরিষ্কার কানে ভাসে
সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছিলেন আমাদের তদানীতন বিমান বাহিনী প্রধান তোয়াব সাহেব। উপস্থিত জনতা দাবি তুলেছিল, স্লোগান তুলেছিল এইরকম, তোয়াব ভাই চান তারা পতাকা চাই। খেয়াল করেন, দাবিটা কিন্তু সেই 70-এর দশকের। ধারাবাহিকতায় আমরা ইগনোর করতে 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 আজকে এই জায়গাটা এসে পৌঁছেছে। কিছুদিন পরে এই যে তদানীতন মাশরেকে পাকিস্তান, সেটি স্থলে তো স্থলাভিষিক্ত হয়েছে বাংলাদেশ শব্দটি, জি, এবং প্রথমের দিকে আবার দুই শব্দ ছিল, বাংলা স্পেস দেশ, পরে একত্র করে বাংলাদেশ হয়েছে। পতাকাটা আপনার 3 রঙের ছিল, আ- ট্রাই কালার, ভারতের পতাকার মতো। আপনার সবুজ, লাল এবং হলুদ। হলুদ অংশটা বিদায় নিয়েছে, এবং এটাই যে স্থায়ী রূপ পরিগ্রহ করে ফেলেছে, এটাও কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। আপনার শ্রীলঙ্কার মতো দেশ, যেখানে মুসলিম প্রেজেন্স আছে এবং তাদের প্রতিনিধিত্ব আছে পতাকায়, একটা অংশ সবুজ। জি, তো সেটা মুসলিম মেজরিটি দেশ নয়। টার্কির মতো দেশ সেকুলার, কিন্তু চান্তারা কিন্তু পতাকায় আছে। আমাদের বাংলাদেশের মাটিতে চিরস্থায়ী ভাবে চান্তারা পতাকা প্রথিত করে দিয়েছেন লুই কান মহোদয়, আমাদের যে ক্রিসেন্ট লেক এবং আপনার সংসদ ভবন এর মধ্য দিয়ে। আইয়ুব খান এটা কমিশন করেছে সুচিন্তিত ভাবে। এখন যারা হেরিটেজ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত, তারাই তো দাঁড়িয়ে যাবেন কেউ যদি এটা পরিবর্তন করার চেষ্টা করে। এক, দ্বিতীয়ত $152 মিলিয়ন তখন খরচ হয়েছে সে আইয়ুব আমলে এই সংসদ ভবন তৈরি করতে। এখন কত জি, টাকা লাগবে আপনি যদি এটা পরিবর্তন করে, মানে তারা পরিবর্তন করে অন্য কিছু সংস্থাপন করার চেষ্টা করেন? তো ফলে এই বিষয়গুলো চমৎকার। সম্পর্কে আসলে জনমনে ধারণা পরিষ্কার নেই, কারণ ন্যারেটিভটা পরিষ্কার করা হয়নি। এই জন্যই এই সমস্যা। যেমন ওই যে আমি প্রায় বলি, এই দেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল, সেটা আমরা বেমালুম চেপে গেছি। আপনি যাকে দেখতে নারী তার চলন বাঁকা, সেটা ভিন্ন বিষয়, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু যখন তাকে বেতারে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি কিন্তু বলেছেন, পার্ট অফ হিস্ট্রি, ইউ ক্যানট চেঞ্জ ইট। এই যে ইতিহাস মনস্কতা, সেটা কিন্তু জরুরি। যাহাই তাই বস্তুনিষ্ঠতার সঙ্গে বিষয়টাকে তুলে ধরতে হবে। আমাদের আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ধর্ম পরিবর্তন করলেন, পরে যথারীতি সেটা আবার চেপে গেলেন, এগুলো চলবে না। আমাদের সংসদ ভবনে কি চান্তারা আছে স্যার? ডেফিনেটলি। কোথায় কোথায়? আপনি মানে অসংখ্যবার পাশ দিয়ে গেছেন। লাস্ট আপনার সঙ্গে যখন আমার সোনাগা হোটেলে দেখা হলো, তখনও জি, নিশ্চয়ই জি, এই রাস্তা দিয়ে আপনি গেছেন। আমাদের এই গণভবন থেকে শুরু করে আপনার এই বিজয় সরণি পর্যন্ত যে রাস্তাটা, এখানে একটা লেক দেখেছেন না আপনি? লেক। এটার নামই হলো ক্রিসেন্টে। কেন ক্রিসেন্ট? সে পাকিস্তানের পতাকার ক্রিসেন্ট। ক্রিসেন্ট মানে বাঁকা চাঁদ। আচ্ছা, তো সেটা তো পাকিস্তানের। পাকিস্তানের তো পাকিস্তান পাকিস্তান কিন্তু আমলেই তো এটা বানানো হয়েছে। পাকিস্তান আমলে স্থায়ীভাবে এটা প্রথিত করা হয়েছে। স্বাধীন বাংলাদেশেও আপনি কখনো এই পতাকা এখান থেকে ওঠাতে পারবেন না। এটা হেরিটেজের অংশ হয়ে গেছে। এখন আপনার কি পতাকাতে? স্পিকারের যে বাংলো, সেটা তৈরি করার সময়ও কিন্তু পরিবেশবাদীরা লাফিয়ে পড়েছিলেন যে লুই কানের এই নকশায় কোনো পরিবর্তন আনা যাবে না। আচ্ছা, তো এখন কি জাতীয় পতাকায় চাঁদ তারাটা স্থাপন করলে ভালো হতো, এরকম কিছু মনে না হচ্ছে? না, ওটা তো ইতিমধ্যে বাংলার মাটিতে প্রথিত করা হয়ে গেছে চিরস্থায়ী ভাবে, চিরস্থায়ী বন্দোবস্ত সেই আপনার লর্ড কর্নওয়ালিসের, জি, সেরকম একটা বিষয় এটা আছে। এখন দেখবেন সামনে হয়তো আরো বিকশিত এবং প্রকাশিত হবে বিষয়টা। মানে আচ্ছা, আমি তার অবাক হব মানে যে যেই আচ্ছা, ধারাবাহিক ভাবে যেভাবে যাচ্ছে। আপনি যে বললেন বিভিন্ন জায়গায় হামলে পড়া হচ্ছে, জাতীয় সঙ্গীত আপনার যখন সেটি আহ, গাইবার চেষ্টা হচ্ছে তখন। জি, কারণ জি, আমরা জাতিসংঘ। ছোটবেলা থেকে যে দুটি গীতের সঙ্গে পরিচিত এবং প্রায় অসংখ্যবার পেতের বাড়ি খেয়েছি ড্রিল টিচারের কাছ থেকে। এটা হচ্ছে পেয়ারা পাকিস্তান, আমাদের পেয়ারা পাকিস্তান। আর এটা ছিল পাক সর জমিন সাদ বাদ তুলে সানে আরজে আলিসান আরজে পাকিস্তান মার্কাজে ইয়াকিন সাদ। আচ্ছা, এটা এখনো বাধ্যতামূলক জনগণ। ভাবে যাচ্ছে, যারা আমরা পাকিস্তান জি, আমলে জন্ম লাভ করেছি এবং স্কুলে গেছি, আমাদেরকে শিখতে হয়েছে।
জি, 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 সেটা জানি। কিন্তু ৭১-এর পরে তো সবকিছুতে একটা পরিবর্তন এসছে। স্বাধীন বাংলাদেশের যেটা সেটা করা হয়েছে। আগের যা ছিল তার মধ্যে পরিবর্তন এসছে এবং পরিবর্তন আনা হয়েছে সবকিছুতেই। আমরা তো এখন আমাদের ৭১ সহ পরবর্তী সময়ে আমরা থাকতে চাই, বাঁচতে চাই। কিন্তু এখন আবার কেউ বলছে নতুন করে জাতীয় সংগীত লেখা হবে এবং গোলাম আযম সাহেবের ছেলে তার অনুমতি নিতে হবে জাতীয় সংগীত গাইতে হইলে নানাবিধ সমস্যা এখন চলছে। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও এই বিষয়ে এইগুলো যে হাঙ্গামা হচ্ছে, একজন মানুষ বাংলাদেশে শুধু চুপ আছে, কোনো কথা বলছেন না। সারা বাংলাদেশের মধ্যে তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে যে এত কিছু হচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, ঘটে যাচ্ছে, কিন্তু তার মুখ থেকে দেশবাসী কোনো কথা শুনেছেন কিনা আমার মনে হয় এ বিষয়ে আমাদের জানা নেই। তিনি সেভেন সিস্টার নিয়ে আছেন এবং বন্দরের উন্নয়নের ব্যাপারে চট্টগ্রাম বন্দরকে কিভাবে বিদেশিদের হাতে দেয়া যায় সে বিষয়ে তিনি চেষ্টা করছেন। আমরা তার সাফল্য কামনা করি। তিনি এগিয়ে যান। বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আমরা দেখতে চাই। আর এখন যে বিষয়টি আর কথা বলার আর কি বলবো স্যার, গভীর রাতে আসলে এনসিপির উপর হামলা, মাহফুজ আলমের উপর হামলা হয়েছে, সবকিছু হয়েছে। ঠিক আছে। কিন্তু এই দেশের ভবিষ্যৎ কি আপনার কাছে? মানুষ কিন্তু এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে আছে। একদম বিশৃঙ্খল আচরণ চলছে সারা দেশব্যাপী। শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা সব রাস্তায়, শিক্ষকরাও রাস্তায় নেমে আসছেন। কোথাও বদলি, কোথাও বাধ্যতামূলক অবসর। মানে এক ধরনের নৈরাজ্য চলছে শিক্ষা ব্যবস্থাপনায়। কিছু ক্ষেত্রে আবার বলা হয় যে মব যেকোনো কিছু হলে অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে এই মব ভায়োলেন্স যেটা শুরু হয়েছে, এই জিনিস বাংলাদেশে নতুন করে চালু হয়েছে। অতীতে কখনো বাংলাদেশে এটা ছিল না যে আমরা কোনো এক জায়গায় কিছু হলো চল আমরা যাই ওটা ভেঙে আসি, জ্বালিয়ে আসি, পুড়িয়ে আসি। এই কথাগুলো এই প্রথম আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে। এটা আমরা চাই না। আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আছে, স্যারকে একটু জাস্ট একটু পড়ে নিই। আই মামুন, তবে তবে আল মামুন মনে হয়। এক- একটু পরিবর্তন এসছে, সেটাও বলে রাখা জি, ভালো। আমরা যা জি, কিছু মহান, যা কিছু ভালো, তার তো অবশ্যই উল্লেখ করতে হবে। আপনি জি, জি, গণভবন যখন ধর্ষিত হলো, তখন জি, আপনার নারীর অন্তর্বাস আমরা প্রকাশ্যে ডেমনস্ট্রেট করতে হতে দেখেছি। জি, সর্বশেষ এক ওয়ান অ্যান্ড অনলি মাননীয় নারী উপাচার্য যখন অব্যাহতি পেলেন আপনার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে, তিনি তার যে অফিসিয়াল রেসিডেন্স, নিচতলায় অফিস, দোতলায় আপনার তার বসবাসের জায়গা, তিনি আপনার এমন সময়ে তার অব্যাহতিপত্র পেলেন এবং সেই সঙ্গে জানলেন যে একজন অন্তর্বর্তী উপাচার্য তার স্থলাভিষিক্ত হয়েছে। আমাদের মাননীয় নতুন অন্তর্বর্তী উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আপনার ছোটবেলা থেকে সুস্বাদু আম খেয়ে তিনি বড় হয়েছেন। তিনি অসাধারণ একটা কাজ করেছেন। আপনার দায়িত্ব নিয়ে বাংলোতে গিয়েছেন তিনি, এবং নারীর প্রতি সম্মান দেখিয়ে তিনি কিন্তু দোতলায় ওঠেননি। মানে আপনার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র দেখবার কোন রকম অভিপ্রায় তিনি ব্যক্ত করেননি। তিনি পরিহার করেছেন, বলেছেন তিনি আমারই পূর্বতন কলিগ, এই পদেই তিনি ছিলেন এবং আমার চেয়ে পরিপূর্ণভাবে পাকাপোক্ত অবস্থায় ছিলেন। সুতরাং তার প্রতি সম্মান রেখে, নারীর প্রতি সম্মান রেখে আমি তার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র দর্শন করতে চাই না। হুম, এই যে একটা মার্ক ডিফারেন্স আপনার 5 অগস্ট যা প্রত্যক্ষ করেছে জাতি এবং আন্তর্জাতিক বিশ্ব, এই জি। আপনার মাননীয় সদাশয় উপাচার্য, অন্তর্বর্তী উপাচার্য দায়িত্ব নেয়ার পরে তিনি এই সম্মানটা দেখিয়েছেন এবং এই জন্য তাকে লাল সালাম। জি, জি। আচ্ছা ঠিক আছে স্যার। আমরা ওই যে আমাদের এই যে একজন প্রশ্ন করেছে তানভীর হায়দার, তিনি বলছেন তৌহিদি জনতা মানে ভুল লিখেছেন তিনি। তৌহিদি জনতার হাতে বাংলাদেশ, তৌহিদি জনতা যা করে সবই জান্নাতের কাজ। হ্যাঁ, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তানভীর হায়দার আপনাকে ধন্যবাদ। এটা জান্নাতের কাজ, জান্নাতের সার্টিফিকেটও এখন বাংলাদেশে বিক্রি হয় এবং কারা জান্নাতে যেতে চান তারা যোগাযোগ করতে পারেন। সব দলকেই আমরা দেখেছি। আর স্যার তাহলে আমরা কি এখানে শেষ করতে পারি আজকের মতো? আমরা আর এগুতে চাই না। আমাদের দর্শকদের একটু মতামত যদি নিই। মোহাম্মদ তানভীর কায়সার, কুরবানির ঈদের পর সারা পৃথিবীতে থাকা প্রবাসী আওয়ামী লীগের সমর্থকরা রেমিটেন্স প্রেরণ বন্ধ করে দেবে। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, মুন্না তারপরে কি আছে? মোহাম্মদ ফারুকুল, প্রবাস জীবন মেটিকুলাস ডিজাইন পার্ট 2 হিসেবে ইঙ্গিত প্রদর্শন করেছেন মাহফুজ আলম ওনার ভেরিফাই পেজে। এবার টার্গেট জামাত ইসলাম শক্ত অবস্থানে থাকবে। আচ্ছা, জামাত ইসলাম নিয়ে মনে হয় টার্গেট আছে মাহফুজ আলম সাহেবের। আমরা নেক্সট একটু দেখতে চাই মুন্না। এটি আমি আবারও বলছি, -4 সেই -4 আপনি পলিসি বলেছেন। ইমপ্লিমেন্টেশন বিচ্ছিন্নভাবে জি, জি, আইসোলেট করে আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম মহোদয়ের উপর চাপিয়ে দেওয়াটা বোধহয়
খুব একটা ন্যায্য কাজ হবে না। আচ্ছা, তো -4 হলে স্যার দেশে আর থাকবে কে তাহলে? আপনি, আমি, আমরা সুযোগ পাবো? নবগঠিত নবগঠিত শক্তি যারা উত্থিত হচ্ছেন, অসংখ্য দলের জন্ম হচ্ছে, আপনি খেয়াল রাখছেন সেটা হ্যাঁ, প্রায় জি, জি, জি। প্রতিদিন। ওই যে কে একজনে বলল যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করলে নাকি দেশের রাজনৈতিক দল আরো বেড়ে যাবে। আপনার আহ, মার্কিন মুলুক থেকে তো অনেকদিন ধরে আমাদের এখানে পরিবার পরিকল্পনা কার্যক্রম চালু ছিল। জোরদার করবার প্রয়োজনে সে আয়ু আমল থেকে মার্কেটিং করা হয়েছে, যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু খুব একটা ট্রেন টানা যায়নি। ফলে সাদা গম রপ্তানি করা হয়েছে, তাতেও খুব একটা সুবিধা হয়নি। পরে সয়া প্রোটিন এবং সয়া প্রোডাক্ট, সয়াবিন তেল হুম। যথেষ্ট পরিমাণে কনজিউমের ব্যবস্থা করা হয়েছে, তাতেও খুব একটা সুবিধা হয়নি। এরকম একটা জায়গায় আমরা একটু পৌঁছেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। হাসানুজ্জামান কাইয়ুম, এই বোতলওয়ালাকে ক্রিকেটের ফাস্ট বোলার হিসেবে অতি সত্বর নিয়োগের ব্যবস্থা করা হোক। এই বোতলওয়ালা ঐক্যের প্রতীক। হ্যাঁ, অনেকে বলছেন এই হাসানুজ্জামান সাহেব যেভাবে বলছেন, অনেকে বলছেন তাকে অলিম্পিকে পাঠানো হোক। সেই যে এই যে প্রপার টার্গেট করেছে, সে কিভাবে এত মানুষের মধ্যে টার্গেট করতে পারে, তাকে ক্রিকেটের করা হোক, যে স্ট্যাম্প ভাঙার জন্য অন্তত ক্রিকেট মাঠে নেওয়া হোক। নানান কথা হচ্ছে, মজা করে বলে আর কি এগুলো। সোহেল শেখ রানা, রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সম্ভব নয় স্যার। নির্বাচন আর কখন হবে? আচ্ছা, নির্বাচনের কথা তানভীর হায়দার তিনি বলছেন বাংলাদেশের নাম পরিবর্তন করে নুনুস্থান অথবা বাঙ্কিস্তান করে নতুন পতাকাও জাতীয় সঙ্গীত করার জোর দাবি জানাচ্ছি। ওরে ভাইরে, কেন আপনি এই এই ধরনের, আমার মনে হয় বর্তমান সরকারের অবস্থা বুঝে এই পরিবর্তনটা তিনি চাচ্ছেন, যে নুনুস্থান, নুনুস্থান মানে ইউনুস্থান কেউ বলেছেন। আচ্ছা স্যার, এই যে নির্বাচনের কথাটা একটু বলে আমরা শেষ করে দিই। নির্বাচনের বিষয়টা, এই যে এত কিছু ঘটছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল করা হয়েছে, এবং দেশে যে এই একটা উশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, সেই ক্ষেত্রে বিএনপির যে চাপ, বিএনপিও চাচ্ছে যে দেশে নির্বাচন হোক। নির্বাচন হওয়ার কোনো পরিবেশ কি আমাদের দেশে আছে? বা এই বিষয় নিয়ে এখন আর কোনো কথাও শুনতে পাচ্ছি না গত কয়েকদিন। না, আমি তো আগেই বলেছি যে ইট ইজ লাইক চেজিং দ্য চিমেরা, মরিচিকার পেছনে ছোটা। আচ্ছা, আচ্ছা, মরীচিকার পেছনে ছোটা হচ্ছে তাহলে। শুধু হয়রান হয়ে লাভ কি? কিন্তু আমরা তো নির্বাচন চাই। আমরা তো, দেশের মানুষ নির্বাচন চায়। কিন্তু বিগত সরকারের একটা অভিযোগ ছিল যে তারা নির্বাচন ৫ বছর পর, পর দিয়েছে। কিন্তু হয়তো তারা নির্বাচনে কারচুপি করেছে সেইটা। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো সারা জীবনের জন্য বসে গেছে। তারা নির্বাচনে দিতে চাচ্ছেন না। যাই হোক, তারা আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যতদিন বেঁচে থাকেন, তিনি দীর্ঘ হায়াত লাভ করুন সেই দোয়া করি, এবং দীর্ঘদিন যাতে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে পারেন। এবং কয়েকজন আমাদের হুজুর বা ইসলামের বয়ান করেন যারা, তারা অনেকে মনোজাত করে ফেলছেন যে দীর্ঘ জীবন তাকে চাচ্ছেন, এবং কেউ বলছেন যে তাকে নবী রাসূলরা যেভাবে আবির্ভূত হয়েছেন, আল্লাহ ঠিক সেইভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমাদের দেশে পাঠিয়েছেন। তো যাই হোক, এই ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেবের কোন প্রকার আহ তাকে পদত্যাগে বাধ্য করা, এটা হারাম হবে। দেখুন, আমাদের এইটা আমরা, হযরত ঈসা আলাইহিসসালাম, আমাদের যে জি, ইসলামিক ন্যারেটিভ আছে, তিনি জি। একমাত্র ব্যক্তি, আরেকজন আছে হযরত আইয়ুব আলাইহিসসালাম, জি। তারা মৃত্যুবরণ করেন। আচ্ছা, হ্যাঁ, 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 হ্যাঁ। আইয়ুব আলাইহিসসালাম আপনার বেহেশতে মোতায়েন হয়েছেন, তিনি আর ফিরে আসতে ঈসা চাননি। আলাইহিস সালাম, জি, জি, আর জি। ঈসা আলাইহিসসালাম ঊর্ধ্বলোকে চলে গেছেন, তার জন্য কবর ডেজিগনেট করা আছে আমাদের মহানবীর পাশে। সেই আপনার তার যে সমাধিসৌধ, রওজা, তিনি সেখানটায়। সেখানে আসবেন। এবং তিনি আবির্ভূত হবেন এসে এই ধরনীতে অবতীর্ণ হবেন দামেস্কে, জি, সেই জি, বিখ্যাত জি। ঐতিহাসিক মসজিদে মিনার। দামেস্ক। তো সেই জন্য আপনার সিরিয়ার দামেস্কে। আহ, হুম। জি জি, সিরিয়ার দামেস্ক। সিরিয়া তো এবং ধ্বংস আমাদের হয়ে গেছে এখন। হুম। প্রফেসর ইউনুস কে সেইভাবে কেউ যদি দেখতে চান, যেহেতু হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি তার অগাধ ভালোবাসা আছে। আহ, ও আচ্ছা, আপনি, হ্যাঁ, 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 হ্যাঁ। হতেও পারে, হতেও পারে। আমরা হয়তো আরেকজনকে দেখতে পাবো, যে ইনি হয়তো সারা জীবন রাষ্ট্র ক্ষমতায় থেকে যে, হ্যাঁ, তিনি আবার চাচ্ছেন তো অনেকে যারা চাচ্ছেন। আপনার বৈজ্ঞানিক কল্প কাহিনী নিয়ে নড়াচড়া করেন, অনেকের ধারণা 2030 নাগাদ আপনার এমন জি। ঔষধ বা পিল আবিষ্কৃত হয়ে যাবে যাতে কেউ আর মৃত্যুবরণ করবেন না। তাহলে আহ, এই যে 80+ বয়সের এই সিনিয়র সিটিজেন, তিনি হয়তো অমরত্ব লাভ করতে পারেন। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, ওই জন্যই তো কেউ কেউ বলছে যে দীর্ঘ জীবন তিনি যাতে ক্ষমতায় থাকেন, এবং অনেকে চাচ্ছেনও সেটা, এবং তার জন্য উম, উম, মানে তার জন্য কিন্তু দোয়া মাহফিলও চলছে, এবং অনেকে চাচ্ছেন যে তিনি যাতে ক্ষমতায় থাকেন, এবং এটার জন্য হয়তো আমরা আগামীতে একটা আন্দোলন সংগ্রাম আমরা দেখতে পাবো, ডক্টর ইউনূস সাহেব আবে জীবনে আবে জীবনে যাতে। হায়াতের সন্ধান।
আবে হায়াতের আবে হায়াত। সন্ধানে আন্দোলন করা যেতে পারে। জি, জি, জি। আর ওই যে চট্টগ্রাম বন্দরও বিদেশীদের হাতে, এবং তিনি বলছেন যে চট্টগ্রাম বন্দরের জন্য পৃথিবীর সেরা কারা আছে বন্দর নির্মাতা তাদেরকে ডাকা হোক, এবং তিনি বলেছেন যে না, তাদেরকে অলরেডি নাকি ডেকে ফেলেছে আমাদের চট্টগ্রাম বন্দরকে তারা সাজিয়ে দিবেন। এই ক্ষেত্রে কি চট্টগ্রাম বন্দর কি অন্যদের হাতে চলে যাওয়ার আশঙ্কা আছে স্যার? আপনার এটা তো বরাবরই বিদেশি আপনার নাবিকদের আনাগোনার জায়গা। ইবনে বতুতা তার বড় সাক্ষী। তিনি গিয়ে এসে সেখানে মোতায়েন হয়েছিলেন। তো ফলে বিদেশিদের পদচারণার জায়গা বিদেশিদের আহ, কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। তারা আচ্ছা, নতুন আচ্ছা। নতুন কৌশল এবং উদ্ভাবনের জি। অধিকারী। নতুন নতুন মাত্রা হয়তো যোগ করবেন। আমরা তো বিশ্বমানের একটা জায়গায় পৌঁছাতে চাই। জি, 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 জি। ঠিক আছে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদের সাথে ছিলেন, অনেকের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কিছুই অনেকে জানতে চান এবং দেশ নিয়ে ভাবেন আপনারা। আপনাদের মতামতগুলো আপনাদের সাথে আমাদের স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনাদের মতামত আপনারা ব্যক্ত করেছেন। আমাদের কলিমুল্লাহ স্যার আজকের অতিথি ছিলেন, তিনি তার বক্তব্য দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেটির একটি সঠিক সমাধান হোক, এবং সেটাই আমরা চাই, এবং দেশব্যাপী যে নৈরাজ্য চলছে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থায় ফিরে আসুক। সাম্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নিহত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, এবং সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উত্তপ্ত আছে। স্যারের কাছেই সেটা শুনতে পেলাম, এবং ভিসি মহোদয় বাইরে বেরিয়ে এসেছেন, তিনি উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন, সেটিও আমরা দেখেছি। তাকেও আরো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই পোস্টটা এরকমই। আন্দোলন সংগ্রাম দাওয়াই দাওয়া এগুলোর সঠিক সমাধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই দিতে পারবেন। সবকিছু মিলেই আমরা চাই একটা সুস্থ শান্তির পরিবেশ। সবার দাবি একটা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শান্তিতে যেহেতু নোবেল পেয়েছেন, তার উচিত ছিল যে 8 তারিখে, 8ই আগস্ট জাতির উদ্দেশ্যে, বা 9ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলা, হানাহানি মারামারি কাটাকাটি যা হয়েছে আমরা কিছুই চাই না। আমরা সবাই একত্রে কাজ করতে চাই এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিতে চাই। কিন্তু সেই কথাটাই তার কাছ থেকে মানুষ শুনতে পায়নি। তিনি এক পরিবারের কথা বলেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 5-7 কোটি জনগণকে বাদ দিয়ে এক পরিবার তিনি গঠন করতে চাচ্ছেন, এবং সেই জন্য দেশে এত বিশৃঙ্খলা এখন বিরাজ করছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক মন্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।